ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DS6 পেপারটি রয়েছে, আদি আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, রেনেসাঁস, নবজাগরণ, ধর্ম সংস্কার আন্দোলন, বৈজ্ঞানিক আবিষ্কার বা ভৌগোলিক আবিষ্কার, এই পেপারটির উপরে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেই শর্ট প্রশ্নের সাজেশন অর্থাৎ শর্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের DS4, 5, 7 এই তিনটি পেপারের কিন্তু শর্ট প্রশ্ন, এই তিনটি পেপারের সাজেশন, এই তিনটি পেপারের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব DS6 এই পেপারটির 2026-এর যে শর্ট কোশ্চেনগুলো বা শর্ট প্রশ্নের গুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কি আছে, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর DS6 2 নম্বরের শর্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র কাকে বলে? দেখো এখানে সামন্ততন্ত্র তোমাদের পেপারটির একেবারে প্রথম দিকে রয়েছে, এখান থেকে প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ তোমাদের এর আগের যে পেপার রয়েছে ফোর্থ পেপার, সেই জায়গায়ও কিন্তু সামন্ততন্ত্র রয়েছে। তো এখানে সামন্ততন্ত্র থেকে 2-4টি প্রশ্ন অবশ্যই দেখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। মধ্যযুগীয় ইউরোপে জমির বিশেষ মালিকানার ভিত্তি কে কেন্দ্র করে যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা সামন্ততন্ত্র নামে পরিচিত। নাইট কাদের বলে? ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চ বংশীয় যোদ্ধাদের নিয়ে সামন্ত প্রভুর জন্য প্রতিরক্ষা বাহিনী গঠিত হয়। এই যোদ্ধারা নাইট নামে পরিচিত। পরটি ক্রফস্টার ও করাট কারা ছিলেন? মধ্যযুগে ইউরোপে ভূমিহীন কৃষকদের ক্রফট ও করাট বলে। ভ্যাসাল কি? সামন্ততান্ত্রিক শাসন কাঠামোর পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলে। ফিফ কি? মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্ত প্রভুর প্রতি নির্দিষ্ট দায়িত্ব পালনের বিনিময়ে অধীনস্থ সামন্ত বা প্রজা যে ভূখণ্ড লাভ করতেন তাকেই ফিফ বলা হতো। ইনভেস্টিচার কি? ইনভেস্টিচার হলো এক ধরনের অনুষ্ঠান যেখানে ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমে তার অধীনস্থ নিম্ন সামন্ত জমি লাভ করত। ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য। ম্যানর ছিল এক একটি স্বনির্ভর গ্রাম। সামন্ত প্রভুরা ম্যানরের কৃষকদের আয়ের একটি বড় অংশ রাজস্ব হিসেবে আদায় করত। ইরাসমাস কে ছিলেন? বিখ্যাত ডাচ মানবতাবাদী ও ধর্মতত্ত্ববিদ। প্রোটেস্ট্যান্ট কাদের বলা হতো? ক্যাথলিক বা অর্থোডক্স খ্রিস্টান ছাড়া বাকিদের প্রোটেস্ট্যান্ট বলা হয়। জন লক কে ছিলেন? ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং ভাষ্যকার। রেনেসাঁস যুগে দুজন ইতালীয় শিল্পীর নাম লেখো। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল। লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন রেনেসাঁস পর্বের চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্র শিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। তার সৃষ্টি বিখ্যাত চিত্রকর্মটি হলো মোনালিসা, দ্য লাস্ট সাফার। মাইকেল অ্যাঞ্জেলো কে ছিলেন? মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, স্থপতি, কবি এবং সিস্টাইন গির্জার অলঙ্করণের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। পরটি ক্যাথলিক কাদের বলা হয়? প্রাচীন সনাতনপন্থী খ্রিস্ট ধর্মের প্রচারক ও পোপতন্ত্রের অনুগামীদের ক্যাথলিক বলা হয়। হিউ গেনাট কারা ছিলেন? ষোড়শ ও সপ্তদশ শতকে ফরাসি প্রোটেস্ট্যান্ট ধর্মে যারা বিশ্বাসী ছিলেন, ফরাসি ক্যাথলিক সরকার কর্তৃক তারা হিউ গেনাট নামে পরিচিত হয়। জন নক্স কে ছিলেন? জন নক্স 1514 থেকে 72 ছিলেন একজন স্কটিশ ধর্মতত্ত্ববিদ ও ধর্ম সংস্কার আন্দোলনের নেতা। তিনি স্কটল্যান্ডের প্রেসবিটারিয়ান চার্চের প্রতিষ্ঠাতা ছিলেন। কোন সন্ধির মাধ্যমে 30 বর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়? 1648 সালের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি দ্বারা। জন ক্যালভিন কে ছিলেন? 16 শতাব্দীর ধর্ম সংস্কারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ফ্রান্সের জন ক্যালভিন। তার বিখ্যাত গ্রন্থ হলো দ্য ইনস্টিটিউট অব দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ান, কনফেশন অফ ফেথ, এ ম্যানুয়াল চার্চ গভর্নমেন্ট। জেসুইটদের সম্পর্কে কি জানো? 1541 খ্রিস্টাব্দে ইউরোপে 15টি নতুন সন্ন্যাসীদের সংঘের উৎপত্তি ঘটে। তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সন্ন্যাসীদের সংঘ ছিল কোম্পানি অফ জেসাস। সংক্ষেপে এই সংস্থার সদস্যগণ জেসুইট নামে পরিচিত। অটোমান কাদের বলা হয়? এশিয়ার মাইনরে ওসমান কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশকে অটোমান বলা হয়।
প্রতি সংস্কার আন্দোলন কাকে বলে? প্রোটেস্ট্যান্ট বিপ্লবের অগ্রগতি প্রতিরোধ এবং রোমের চার্চকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ষোড়শ শতাব্দীতে ক্যাথলিক জগতে যে সংস্কার আন্দোলন শুরু হয় তা সাধারণভাবে প্রতি সংস্কার আন্দোলন বা কাউন্টার রিফরমেশন নামে পরিচিত। অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হয়? ধর্ম সংস্কার আন্দোলনের সময় ইউরোপে উগ্রপন্থী সাম্যবাদী ভাবধারা প্রচার করেন তাদের অ্যানাব্যাপটিস্ট বলা হতো। এদের প্রধান চারজন নেতা ছিলেন নিপারডোলিং, জন মেথিস, জন এবং হ্যান্স মুলার। ডিগার্স নামে কারা পরিচিত ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে বৈপ্লবিক আদর্শে উদ্বুদ্ধ লেভেলার পন্থীদের ডিগার্স নামে পরিচিত ছিলেন। গেরার্ড উইনস্টারলি কে ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে উদ্ভূত ডিগার্সদের নেতা ছিলেন গেরার্ড উইনস্টারলি। লেভেলার কারা ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে গণতান্ত্রিক আন্দোলনে আমূল সংস্কারবাদী দল ছিল লেভেলার। এদের প্রধান নেতা ছিলেন লিলবার্ন। 1453 সালের গুরুত্ব কি? 1453 খ্রিস্টাব্দে অটোমান বংশীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ পূর্ব রোম সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটিয়ে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। জন মিল্টন কে ছিলেন? শেক্সপিয়ারের পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ ইংরেজ কবি ছিলেন জন মিল্টন। 1629 খ্রিস্টাব্দে তার গাথা কবিতা অন দ্য মর্নিং অফ খ্রিস্ট নোটিভিটি। পঞ্চম চার্লস কে ছিলেন? অস্ট্রিয়ার সম্রাট পঞ্চম চার্লস ছিলেন ইউরোপের সর্ববৃহৎ হ্যাবসবার্গ সাম্রাজ্যের অধিপতি। কেপলার কে ছিলেন? জার্মানির জোহেনাস কেপলার 1571 থেকে 1630 ছিলেন একাধারে গণিতজ্ঞ, পদার্থবিদ ও জ্যোতির্বিদ। জ্যোতির্বিজ্ঞানে গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রাবলী আবিষ্কারক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। আইজাক নিউটন কে ছিলেন? পৃথিবীর মহত্তম বিজ্ঞানীদের অন্যতম ছিলেন স্যার আইজাক নিউটন। 1642 থেকে 1727 তিনি মধ্যাকর্ষণ তত্ত্বটি আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাকে বলে? প্রাক আধুনিক যুগে ইউরোপে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তন দেখা দেয় তা প্রায় শিল্পায়ন বা আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে পরিচিত। মেলাংকথন কে ছিলেন? জার্মানির বিখ্যাত ধর্মশাস্ত্রবিদ এবং মার্টিন লুথারের একজন ঘনিষ্ঠ অনুগামী ছিলেন মেলাংকথন। মার্টিন লুথার প্রকাশ্যে পোপতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করলেও এই সংগ্রামের নেপথ্য নায়ক ছিলেন মেলাংকথন। ম্যাকিয়াভেলি কে ছিলেন? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ছিলেন ম্যাকিয়াভেলি। তার লেখা গ্রন্থের নাম দ্য প্রিন্স। ফ্রান্সিস বেকন কে ছিলেন? রেনেসাঁস যুগে ইংল্যান্ডের অন্যতম প্রধান মানবতাবাদী পণ্ডিত ও দার্শনিক ছিলেন ফ্রান্সিস বেকন। তার রচিত বিখ্যাত গ্রন্থটি হল নোভাম অর্গানাস। শেক্সপিয়ার কে ছিলেন? ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন শেক্সপিয়ার 1564 থেকে 1616। মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি অনেকগুলি নাটক রচনা করেন। শেক্সপিয়ার ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার প্রভৃতি নাটকে সে যুগের মানুষের চিন্তাধারা ও মানব চরিত্রের উপর গুরুত্ব আরোপ করেন। পরটি ষোড়শ শতাব্দীতে ইউরোপে কোন কোন শহরকে কেন্দ্র করে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে? ইতালির ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স, সিয়ানা, লুক্কা। দুজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসকের নাম লেখো। প্রাশিয়ার দ্বিতীয় ফেডারিক, অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফ এবং রাশিয়ার দ্বিতীয় ক্যাথরিন। কোন অর্থনীতিবিদ মনে করেছিলেন সামন্ততন্ত্রের অবক্ষয় সামন্ততন্ত্রের আভ্যন্তরীণ সংকটের ফল? উত্তর হবে মরিস ডব। তার লেখা গ্রন্থের নাম স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম। এই বইটার নাম ধরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। রবার্ট ব্রেনারের লেখা গ্রন্থটির নাম কি? অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইউরোপ। কোন ঐতিহাসিক সামন্ততন্ত্রের পতনের জন্য ব্যবসা বাণিজ্যের প্রভাবকে দায়ী করেছেন? বেলজিয়ামের বিখ্যাত ঐতিহাসিক হেনরি পিডেন। ইউরোপের কোন পর্বকে মধ্যযুগ বা অন্ধকার যুগ বলা হয়? ইউরোপের ইতিহাসে গ্রিক বা রোমান সভ্যতার যুগকে আদি বা ধ্রুপদী যুগ ক্লাসিক্যাল এজ বলা হয়। খ্রিস্টীয় 476 অব্দে বর্বর আক্রমণের ফলে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটলে ধ্রুপদী যুগের অবসান ঘটে বলে মনে করা হয়। এই সময় থেকে 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের আক্রমণে কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত সময়কালকে অর্থাৎ 476 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বা মধ্যযুগ বলা হয়। মার্টিন লুথার কে ছিলেন? মার্টিন লুথার 1483 থেকে 1546 ছিলেন জার্মানির উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পোপ ও যাজকদের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেন। তার অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত। ইউরোপে কোন ঘটনাকে নবজাগরণের সূচক বলা হয়? 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের আক্রমণে পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটে।
এতে মধ্যযুগের অবসান ঘটে এবং মানব সভ্যতার ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। নবজাগরণ বা রেনেসাঁস বলতে কি বোঝো? 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল তুর্কিদের দ্বারা অধিকৃত হলে দলে দলে গ্রিক ও রোমান পণ্ডিত কনস্টান্টিনোপল ছেড়ে ইতালিতে আশ্রয় নেন। সেখানে তারা নতুনভাবে সাহিত্য চর্চা শুরু করেন। যুক্তিবাদ, মানবতাবাদ ইত্যাদি ধারণা সাহিত্য, শিল্প, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। ধ্রুপদী চিন্তার বন্ধন থেকে মানুষের জীবন ও মনন মুক্ত হয়ে এক নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে। এটি নবজাগরণ নামে অভিহিত করা হয়। নবজাগরণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফল কি ছিল? মধ্যযুগে সামন্তদের প্রবল দাপট ছিল, ফলে কেন্দ্রীভূত রাজতন্ত্র গড়ে উঠতে পারেনি। সামন্তদের হাতে রাজনৈতিক ক্ষমতার বিভাজন ঘটায় স্বাধীন সার্বভৌম রাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। নবজাগরণের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং সামন্ততান্ত্রিক উপাদান ও ব্যক্তি দুর্বল হতে থাকে। এই সুযোগে সার্বভৌম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইতিহাসবিদ লুকাসের মতে রাজকীয় শক্তির কেন্দ্রীকরণ নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ সার্বভৌম একনায়কতান্ত্রিক সরকার বা নিরঙ্কুশ যে রাজতন্ত্র তার উত্থান ঘটে। পরেরটি দেখো রয়েছে নবজাগরণের অভ্যুদয় ইতালির নগরগুলির অবদান কী ছিল? ইতালির ফ্লোরেন্স, মিলান, ভেনিস প্রভৃতি নগর মধ্যযুগে ব্যবসা বাণিজ্যে খুব সমৃদ্ধ ছিল। সামন্ত প্রথার নিয়ন্ত্রণ থেকে মুক্ত এইসব নগরীতে একদল স্বাধীন ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান ছিল। ফলে স্বাধীন চিন্তার চর্চা ও অনুশীলনের পক্ষে এই শহরগুলি ছিল উপযোগী। কনস্টান্টিনোপলের পতনের পর গ্রিক ও রোমান পণ্ডিতরা এইসব শহরে এসে তাদের বিদ্যা চর্চাকে চালিয়ে যেতে সক্ষম হন। এর পরিণামে নবজাগরণ আসে। সাহিত্যে নবজাগরণের অগ্রদূত কারা ছিলেন? দান্তে, পেত্রাক, বোকাচ্চিও, স্পেন্সার, শেক্সপিয়ার। দুজন ইংরেজ মানবতাবাদী ও তাদের একটি করে সাহিত্যের নাম। চসার দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন। কবি স্পেন্সার লিখেছিলেন দ্য ফেরারি কুইন। ডন কুইজোট কার লেখা? এর বিষয়বস্তু কি? ডন কিওতে বা ডন কুইজোটের লেখক স্পেনের মিগুয়েল ডি সার্ভান্তিস। এই গ্রন্থে মধ্যযুগের নাইট ও তাদের বীর ধর্মের এক মনজ্ঞ ব্যঙ্গচিত্র উপস্থাপন করা হয়েছে। রেবেলায়েস কি জন্য বিখ্যাত? ফ্রান্সের নবজাগরণের অন্যতম পুরোধা ছিলেন ফ্রাঁসোয়া রেবেলায়েস, 1494 থেকে 1553। তার দুটি বিখ্যাত গ্রন্থ হলো প্যান্টাগ্রুয়েল এবং গারগান্টুয়া। তিনি আজীবন কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ প্রচার করে গেছেন। পরেরটি শিল্পকলার ক্ষেত্রে নবজাগরণের কয়েকজন ব্যক্তিদের নাম লেখো। লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখ। বিজ্ঞানে নবজাগরণের অগ্রদূত কারা ছিলেন? রজার বেকন, কোপারনিকাস, গ্যালিলিও গ্যালিলি। হেনরি দ্য নেভিগেটর কাকে বলে? পর্তুগালের যুবরাজ প্রিন্স হেনরি তার সমুদ্র প্রীতি ও সমুদ্র সম্পর্কে অনুসন্ধিৎসার জন্য এই নামে অভিহিত হতেন। তার চেষ্টায় নানা রকম নৌযন্ত্রপাতি ও দিক নির্ণয় যন্ত্র আবিষ্কৃত হয়েছে। ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছালে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়। আমেরিকা মহাদেশ আবিষ্কারের সঙ্গে কাদের নাম জড়িত? পর্তুগালের নাবিক কলম্বাস প্রথম আমেরিকা জলপথ আবিষ্কার করেন 1492 খ্রিস্টাব্দ। তিনি এর নাম দেন ইন্ডিজ। পরে আমেরিগো ভেসপুচি এই মহাদেশে উপস্থিত হন, তার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়। ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কয়েকজন পুরোধার নাম লেখো। মার্টিন লুথার, জন হাস, জন ওয়াইক্লিফ। কোপারনিকাস কে ছিলেন? নবজাগরণের যুগে পোলিশ বিজ্ঞানী ছিলেন কোপারনিকাস, 1473 থেকে 1543 খ্রিস্টাব্দ। কোপারনিকাস টলেমির তত্ত্বকে অস্বীকার করেন। তিনি বলেন যে সূর্য রয়েছে পৃথিবীর কক্ষপথের কেন্দ্রে। তার বিখ্যাত গ্রন্থের নাম অন দ্য রিভলিউশন অফ ক্যালেস্টিক্যাল বডিজ, 1543। গ্যালিলিও গ্যালিলি কে ছিলেন? গ্যালিলিও গ্যালিলি 1564 থেকে 1642 খ্রিস্টাব্দ ছিলেন নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন ইতালির মানুষ। গ্যালিলিও একটি নতুন টেলিস্কোপ আবিষ্কার করে গ্রহ নক্ষত্রের গতিবিধি যথার্থ অনুধাবন করতে সক্ষম হন। তিনি কোপারনিকাসের মত সমর্থন করে জানান যে পৃথিবী আপন কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, এজন্য পোপ তাকে কঠোর শাস্তি দেন। পরেরটি দেখো, জার্মানির ধর্মসংস্কার আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন? উটেমবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন লুথার। ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন? কলম্বাস 1451 থেকে 1506 ছিলেন স্পেনের দুঃসাহসিক নাবিক ও আবিষ্কারক। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস 3টি ছোট জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরের পথ ধরে ভারতে পৌঁছানোর চেষ্টা করেন। দীর্ঘ সমুদ্রযাত্রার পর এক স্থলভূমিতে এসে তিনি ভারতের উপকূলে পৌঁছেছেন বলে ধরে নেন এবং ওই অঞ্চলের নাম দেন ওয়েস্ট ইন্ডিজ। আসলে তিনি আমেরিকা মহাদেশের বাহামা দ্বীপে পৌঁছেছিলেন। পরটি মানবতাবাদ কি? নবজাগরণের প্রস্ফুটিত ফল
ফল বা ফুল হলো মানবতাবাদ। ঐতিহ্যের ও ধ্রুপদী ভাবনার নিগড়বদ্ধতা ভেঙে মানুষের সুখ দুঃখ নিত্য জীবনের ঘটনাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার ভাবনা হলো মানবতাবাদের ভিত্তি। নবজাগরণের যুগের দুজন বিখ্যাত ইতিহাসবিদের নাম লেখো, লিভি ও পলিবিয়াস। শেষ প্রশ্ন, দেখো এখানে 63টা প্রশ্ন রয়েছে, আশা করি এর মধ্যেই তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। ইতালিতে নবজাগরণের সূচনা হয়েছিল কেন? ইতালির উদার রাজনৈতিক বাতাবরণ, তার নগরাষ্ট্রগুলিতে স্বাধীনতার আবহাওয়া, সেখানকার বণিকদের দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ, শিক্ষিত ব্যবহারজীবী শ্রেণীর প্রতিষ্ঠা, ধ্রুপদী মানবতাবাদী বিদ্যাচর্চার প্রতি আকর্ষণ, এতগুলো কারণ ইতালিতে নবজাগরণের বাতাবরণ সৃষ্টি করেছিল। ভলতেয়ার, অ্যাডাম স্মিথ প্রমুখের মতে বাণিজ্য লক্ষ্মীর আশীর্বাদ এবং বৈষয়িক সাফল্যের হাত ধরেই ইতালিতে নবজাগরণের বিকাশ ঘটেছিল। তো এই ছিল তোমাদের DS6 পেপারটির শর্ট কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।